বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন অডিও সাসপেন্স। আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন রকম সাসপেনশন গল্প প্রচার করে থাকি, ভূত, গোয়েন্দা, অলৌকিক ইত্যাদি। ভূতের গল্পে অনেক সময় আমরা দেখেছি সেখানে ব্ল্যাক ম্যাজিক, দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরে এগুলো ব্যবহার করে থাকেন। কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেবার জন্য নয়। আমরা আশা করব অডিও সাসপেন্সের শ্রোতারাও সংস্কারমুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দে এই গল্পগুলো গ্রহণ করবেন। প্রায় ৬০ বছর ধরে মিস্টার ম্যাকমাস্টার আমাজনের এই প্রত্যন্ত অঞ্চলে বাস করলেও অল্প কিছু সিরিয়ানা ইন্ডিয়ান ছাড়া আর কেউ তার অস্তিত্বের কথা জানত না বললেই চলে। খুদে এক সাভানা অঞ্চলে তার বাড়ি। বাড়ির সামনে এক চিলতে জমি, এখানে তিনি সবজি চাষ করেন। বাড়ি থেকে মাইল তিনেক দূরে শুরু হয়েছে ঘন জঙ্গল। ওদিকে মিস্টার ম্যাকমাস্টার কদাচিৎ যান। জঙ্গলের মাঝ দিয়ে সরু একটি নদী সাপের মতো এঁকে বেঁকে গেছে। এই নদীর অস্তিত্ব সম্ভবত কোনো মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না। সরু হলেও নদীটির তেজ অসম্ভব। বছরের বেশিরভাগ সময় সে সারা গায়ে সাদা ফেনা তুলে সগর্জনে ছুটে চলে উড়ারি কোয়েরা নদীর সাথে মিলিত হতে। উড়ারি কোয়েরা নদীর কথা স্কুলের মানচিত্রগুলোতে উল্লেখ থাকলেও আজও এই নদী সম্পর্কে অনেক কিছুই অজ্ঞাত রয়ে গেছে। উড়ারি কোয়েরা নদী সম্পর্কে সভ্য জগতের মানুষের জ্ঞান যেমন ভাষা ভাষা, তেমনি মিস্টার ম্যাকমাস্টার ছাড়া তার প্রতিবেশীদের কেউ আজ পর্যন্ত কলম্বিয়া, ভেনিজুয়েলা, ব্রাজিল কিংবা বলিভিয়ার নামও শোনেননি। প্রতিবেশীদের চেয়ে মিস্টার ম্যাকমাস্টার বাড়িটা একটু বড়, তবে দেখতে একই রকম। সেই তালপাতার ছাউনি দেয়া ছাদ, বুক পর্যন্ত উঁচু মাটির দেয়াল আর মাটির মেঝে। মিস্টার ম্যাকমাস্টারের সম্পত্তি বলতে আছে ডজনখানেক বেটে সাইজের গরু, যাদের কাজ সামনের ছোট্ট মাঠটায় ঘাস খেয়ে আপন মনে চড়ে বেড়ানো, ক্যাসাডার, যাকে সাগুদানা বলে একটা ঝাড়, কিছু আম আর কলা গাছ, একটা কুকুর, আর অজপাড়া গায়ে অশিক্ষিত আদিবাসীদের মহা বিস্ময় এবং শ্রদ্ধার বস্তু এক নলা একটি শটগান। এগুলো অনেক হাত ঘুরে অবশেষে তার কাছে এসে পৌঁছেছে। এই মহার্ঘ বস্তুগুলো মিস্টার ম্যাকমাস্টার যক্ষের ধনের মতো আগলে রাখেন। একদিন সকালে মিস্টার ম্যাকমাস্টার তার বন্দুকে কার্তুজ ঢোকাতে ব্যস্ত। এই সময় এক সিরিয়ানা ইন্ডিয়ান এসে খবর দিল সে একটি সাদা মানুষকে জঙ্গলের পথ ধরে এদিকে আসতে দেখেছে। লোকটি একা এবং দেখে মনে হয়েছে খুব অসুস্থ। মিস্টার ম্যাকমাস্টার একটা কার্তুজ ঢুকিয়ে বাকিগুলো পকেটে রেখে বন্দুকটা নিয়ে উঠে দাঁড়ালেন। সিরিয়ানা লোকটা তাকে পথ দেখিয়ে নিয়ে চলল। মিস্টার ম্যাকমাস্টার জঙ্গলের কাছাকাছি চলে এসেছেন। এই সময় সাদা মানুষটিকে তার চোখে পড়ল। লোকটি মরার মতো মাটিতে পড়ে আছে। তার জামা কাপড় শতচ্ছিন্ন, মাথায় টুপি নেই, জুতো ছাড়া দুটো পাই ক্ষত বিক্ষত। তার নগ্ন চামড়ায় পোকামাকড়ের কামড়ের দাগ স্পষ্ট। চোখ দুটো খোলা, উদ্ভ্রান্ত। ভুল বকছিল সে এতক্ষণ। তবে মিস্টার ম্যাকমাস্টারকে কাছে আসতে দেখে কথা বলে উঠল। আমি আমি খুব ক্লান্ত, নির্ভুল ইংরেজিতে বলল সে। আর পথ চলতে পারছি না। আমার নাম হেন্টি। আমার সঙ্গী অ্যান্ডারসন মারা গেছেন অনেক দিন আগে। আমার কথা শুনে আপনি হয়তো ভাবছেন আমি পাগলের প্রলাপ বকছি। না, আমি তা ভাবছি না, বললেন মিস্টার ম্যাকমাস্টার।
আমার মনে হচ্ছে তুমি খুব অসুস্থ। না, না, অসুস্থ নই, ক্লান্ত, খুবই ক্লান্ত আমি। অনেক দিন কিছু খেতে পাইনি। আহ, আহ, আহ। মিস্টার ম্যাকমাস্টার লোকটিকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন। একটা হাত তুলে নিলেন নিজের কাঁধে। তারপর তাকে জড়িয়ে ধরে নিজের কুটিরের দিকে এগোলেন। আচ্ছা, ঠিক আছে, এই তো সামনে আমার বাড়ি, চলো, তোমাকে আমি খেতে দেব, বললেন তিনি। সে সে আপনার দয়া। আপনি বেশ সুন্দর ইংরেজি বলেন। আমিও আপনার মতোই একজন ইংরেজ। আমার নাম আমার নাম হেন্টি। আহ আহ ঠিক আছে মিস্টার হ্যান্টি, আর চিন্তার কিছুই নেই। বুঝতেই পারছি পথ ভ্রমণে তুমি অসুস্থ হয়ে পড়েছ, তবে ভেবো না যে আমি তোমার যত্ন নেব না। খুব ধীরে হ্যান্টিকে বাড়িতে নিয়ে এলেন মিস্টার ম্যাকমাস্টার। দোলনায় শুয়ে দিয়ে বললেন, এখানেই শুয়ে থাকো, দেখি তোমার জন্য খাবারের ব্যবস্থা করা যায় কি না। মিস্টার ম্যাকমাস্টার পেছনের একটা ঘরে ঢুকলেন। কতগুলো চামড়ার গাদার নিচ থেকে একটা টিন বের করলেন। গাছের শুকনো পাতা আর ছালে টিনটা বোঝাই তিনি এক মুঠো পাতা আর ছাল তুলে নিয়ে বাইরে গেলেন। কয়েক মিনিট পর একটা লাউয়ের খোল হাতে করে ফিরে এলেন। ছাল আর পাতা দিয়ে তিনি হেন্টির জন্য একটি পানীয় তৈরি করেছেন। হেন্টির মাথা উঁচু করে ধরলেন মিস্টার ম্যাকমাস্টার। পানীয়টুকু তার মুখে ঢেলে দিলেন। তেতো কষা স্বাদটার জন্য মুখ বিকৃত হয়ে উঠল হেন্টির। কিন্তু মিস্টার ম্যাকমাস্টার তাকে জোর করে জিনিসটা খাওয়ালেন। খাওয়া শেষ হলে খোলটা ছুঁড়ে ফেললেন তিনি। হেন্টি দোলনায় মুখ ঘুরিয়ে শুয়ে কিছুক্ষণ শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদল। তারপরে এক সময় ঘুমিয়ে পড়ল। প্রফেসর অ্যান্ডারসনকে সবাই দুর্ভাগা বলেই জানত, কারণ ভদ্রলোক এ পর্যন্ত ব্রাজিলের গহীন অঞ্চলে অভিযানের জন্য যতবার পদক্ষেপ নিয়েছিলেন প্রত্যেকবারই কোনো না কোনো কারণে ব্যর্থ হয়েছেন। আর হেন্টির দুর্ভাগ্য, সে এই হতভাগ্য লোকটির সাথে নিজেকে জড়িয়ে ফেলেছেন। পল হেন্টি প্রফেসর অ্যান্ডারসনের মতো আবিষ্কারের নেশায় মেতে ওঠার লোক নয়। সুদর্শন হেন্টি ঠান্ডা মেজাজের মানুষ। অনেক দেশ ঘুরেছেন, তবে আবিষ্কারের নেশায় নয়, ব্যবসায়িক কাজে। হেন্টির প্রচুর পয়সা আছে, তাকে সবাই খুব পছন্দ করে। সুন্দরী বিদুষী বউকে নিয়ে সুখের সংসারই ছিল হেন্টির। কিন্তু বিয়ের ৮ বছর পর সংসারে অশান্তির আগুন লাগল। হেন্টি জানল তার প্রিয়তমা এক টেনিস খেলোয়াড়ের সাথে ঢলাঢলি শুরু করেছে। তার কিছুদিন পর মেয়েটা ঝুঁকে পড়ে কোলস্ট্রিম গার্ডস এর এক ক্যাপ্টেনের দিকে। এবার ব্যাপারটা আরও গুরুতর হয়ে দাঁড়ায়। হেন্টি যখন ঘটনা জানতে পারে তখন সে ভয়ঙ্কর শক খায়। তারপর থেকেই বউয়ের কাছ থেকে দূরে দূরে থাকতে শুরু করে। একা বাইরে যায়, ডিনার করে। 4টে ক্লাবের সদস্য ছিলেন হেন্টি। এর মধ্যে 3টি ক্লাবের ধারের কাছেও সে যেত না, কারণ ওই ক্লাবগুলোতে তার বউয়ের প্রেমিকার সাথে দেখা হওয়ার সমূহ সম্ভাবনা ছিল। বাকি ক্লাবটাতেই সে শুধু যেত। বিভিন্ন পেশার মানুষের ভিড়ে সরগম থাকত এই ক্লাব। আর এখানেই প্রফেসর অ্যান্ডারসনের সাথে তার পরিচয়। প্রফেসর অ্যান্ডারসন যখন ব্রাজিলের নব উদ্যমে অভিযান করতে যাচ্ছেন, তিনি হেন্টিকে তার সাথে যাওয়ার প্রস্তাব দিলেন। হেন্টি জানতে চাইল এই অভিযানে আর কে কে আছেন। প্রফেসর অ্যান্ডারসন বললেন, তিনি ছাড়াও দলে আছেন নৃতত্ত্ববিদ ডক্টর সিমন্স, জীববিজ্ঞানী মিস্টার নেকার, জরিপকারী মিস্টার ব্রাউ, ওয়্যারলেস অপারেটর এবং মেকানিক ব্যাস। অভিযানের জন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিন্তু 1200 পাউন্ডের অভাবে পুরো ব্যাপারটাই এখন ভেস্তে যেতে বসেছে। হেন্টি যখন জানল অভিযান শেষ করতে প্রায় 1 বছর লেগে যাবে, উৎফুল্ল হয়ে উঠল সে। পয়সাওয়ালা হেন্টির কাছে 1200 পাউন্ড কোনো ব্যাপারই না। টাকাটা সে প্রফেসর অ্যান্ডারসনকে দেবে ঠিক করল। এই অভিযানে অংশ নিতে তার বিন্দুমাত্র আপত্তি নেই জানালো হেন্টি।
সেদিন রাতে বাড়ি ফিরেই স্ত্রীর কাছে ঘোষণা করলো সে, আমি একটা ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি ডার্লিং? জানতে চাইল বউ। তুমি তো আমায় ভালোবাসো না, তাই না? কি যে বলো ডার্লিং, তুমি জানো আমি তোমাকে কত শ্রদ্ধা করি। কিন্তু আমি জানি তুমি ওই টনি না কি যেন তার নাম, ওই ক্যাপ্টেনকেই বেশি ভালোবাসো। ভুল বললাম? ঠিক বলেছ হেন্টি, ওকে আমি বেশি ভালোবাসি। সে সত্যি সবার থেকে আলাদা। চমৎকার। যাকগে, আমি এখন ডিভোর্স নিয়ে মাথা ঘামাতে চাই না। তোমাকে 1 বছর খানেক সময় দিচ্ছি, ভেবে দেখো কি করবে। আমি আগামী সপ্তাহে উরারিকোয়েরার উদ্দেশ্যে যাত্রা করব। ও বাবা, সেটা আবার কোথায়? আমিও ঠিক জানি না, তবে ব্রাজিলের কোথাও হবে বোধ হয়। নদীটার অনেক কিছু এখনও অনাবিষ্কৃত রয়ে গেছে। আমরা সেই অনাবিষ্কৃত জিনিসগুলো আবিষ্কার করতে যাচ্ছি। আমাকে সম্ভবত বছরখানেক বাইরে কাটাতে হবে। কিন্তু ডার্লিং, তোমার এই আবিষ্কারের ব্যাপারটা খুব সাধারণ হয়ে গেল না? এই যে বইতে যেমন লেখা থাকে একদল লোক অমুক কিছু আবিষ্কারের নেশায় বেরিয়ে পড়লো ইত্যাদি ইত্যাদি, আমি তো এতে ইন্টারেস্টিংয়ের কিছুই দেখছি না। তোমার অবশ্য দেখার কথাও নয়, কারণ আমি নিজেই তো তোমার কাছে বৈচিত্র্যহীন, খুব সাধারণ একটা মানুষ, তাই না? রাগ করলে পল? আমি তো রাগের কিছু। এই যা, ফোন বাজছে, বোধহয় টনি ফোন করেছে। ওর সাথে একটু কথা বলে তুমি কি খুব বেশি মাইন্ড করবে ডার্লিং? উত্তরের অপেক্ষা না করেই সে ছুটে গেল তার প্রেমিকার সাথে কথা বলতে। হেন্টি শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল। অভিযানের শুরুর কয়েকদিন আগ থেকেই হেন্টির বউ তার স্বামীর প্রতি রীতিমতো সদয় ব্যবহার শুরু করল। হেন্টিকে নিয়ে সে দোকানে গেল, নিজের হাতে তার প্রয়োজনীয় সব জিনিসপত্র কিনে দিল। যাত্রার আগের দিন সন্ধ্যায় সে হেন্টির সম্মানে অ্যাম্বাসিতে একটা পার্টি দিল। বলল হেন্টি ইচ্ছে করলে তার যে কোনো বন্ধুকে দাওয়াত করতে পারে। প্রফেসর অ্যান্ডারসন ছাড়া অন্য কারো কথা মনে পড়ল না হেন্টির। প্রফেসর অ্যান্ডারসন অদ্ভুত পোশাক পরে পার্টিতে এলেন, বিরামহীনভাবে নাচলেন আর প্রতিবারই নাচতে গিয়ে তাল হারিয়ে ফেললেন। পরদিন হেন্টির বউ এলে স্টেশনে স্বামীকে বিদায় জানাতে। হালকা নীল রঙের অত্যন্ত দামি একটা কম্বল উপহার দিল সে হেন্টিকে। ট্রেন ছাড়ার পূর্ব মুহূর্তে স্বামীকে চুমু খেল সে। বলল, যেখানে যাও শরীরের ঠিকঠাক যত্ন নিও কিন্তু। হেন্টিদের যাত্রার শুরুতেই দুটো বিঘ্ন ঘটল। সাউদার্ন পটন থেকে অভিযাত্রীদের সবার জাহাজে ওঠার কথা, কিন্তু মিস্টার ব্রাউ জাহাজে ওঠার আগে গ্যাংওয়েতে পুলিশের হাতে গ্রেফতার হলেন। তার অপরাধ, তিনি এক লোকের কাছ থেকে 32 পাউন্ড ধার করেছিলেন, কিন্তু ঋণ শোধ না করেই ভেগে যাচ্ছিলেন। যা হোক, হেন্টি নিজের পকেট থেকে টাকা দিয়ে মিস্টার ব্রাউকে বিপদের হাত থেকে রক্ষা করলেন। কিন্তু দ্বিতীয় বিপদ থেকে রক্ষা পাওয়া কারো কাছেই সহজ বলে মনে হলো না। মিস্টার নেকারের মা তার ছেলের সাথে জাহাজে এসেছিলেন। তিনি জিদ ধরলেন ছেলের সাথে তাকে অভিযানে নিয়ে যেতে হবে, কারণ তিনি সম্প্রতি এক পত্রিকায় ব্রাজিলের গহীন অরণ্যে যেসব ভয়ঙ্কর কাণ্ড কারখানার কথা পড়েছেন, তাতে একমাত্র ছেলেকে এই নরকে একলা ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। হয় তাকে সাথে নিতে হবে, নয়তো ছেলেকে তিনি কিছুতেই যেতে দেবেন না। মিস্টার নেকারের মায়ের সাথে এই নিয়ে অভিযাত্রীদের প্রচুর তর্ক বিতর্ক হলো, কিন্তু ভদ্র মহিলার একজ্ঞ, তিনি তার ছেলেকে কিছুতেই একা ছাড়বেন না। এদিকে জাহাজ ছাড়ার সময় হয়ে গিয়েছে। অভিযাত্রীরা সবাই হাল ছেড়ে দিলেন। ভদ্রমহিলা তার ছেলেকে নিয়ে বিজয়িনীর হাসি হেসে জাহাজ থেকে নেমে বাড়ির পথ ধরলেন। জীববিজ্ঞানীকে ছাড়াই প্রফেসর অ্যান্ডারসনের অভিযান শুরু করতে হলো। প্রফেসর অ্যান্ডারসনরা যে জাহাজে উঠেছিলেন সেটা একটা ক্রুইজিং লাইনার, বিরামহীন তার যাত্রাপথ। সপ্তাহখানেক না যেতেই মিস্টার ব্রাউ অভিযোগ করতে শুরু করলেন। জাহাজের দুলুনি তিনি মোটেই সহ্য করতে পারছেন না, ভয়ানক অসুস্থ বোধ করছেন। এই অভিযানে অংশ নিয়ে সামুদ্রিক পীড়ায় আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করার তার কোনো ইচ্ছে নেই, ইত্যাদি ইত্যাদি। হঠাৎই তিনি তার প্রেমিকার সাথে এনগেজমেন্টের কথা স্মরণ করে রীতিমতো কান্নাকাটি শুরু করে দিলেন।
জাহাজ মানাউসে পৌঁছালে মিস্টার ব্রাউ ফেরার ভাড়াটা হেনরির কাছ থেকে আদায় করে তড়িঘড়ি করে জাহাজ থেকে নেমে পড়লেন। আরেকটা জাহাজে করে তিনি সাউদার্ন পর্টনে ফিরে তার প্রেমিকাকে বিয়ে করে ফেললেন। ব্রাজিলে পৌঁছানোর পর অভিযাত্রীরা আরেকটা ধাক্কা খেল। যেসব অফিসারের সাথে প্রফেসর অ্যান্ডারসন অনেক আগে তার ব্রাজিল অভিযানের বিষয়ে কথা বলেছিলেন এবং তারা সাহায্য করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন, সেই সব অফিসারের কারোই এখন চাকুরি নেই। হেনরি এবং প্রফেসর অ্যান্ডারসন যখন নতুন কর্মকর্তার সাথে কথা বলছেন, তখন মিস্টার সিমন্স তার বোসকাবুসকি নিয়ে সোজা ভিস্তা নদীর দিকে যাত্রা শুরু করেছেন। এখানে পৌঁছে তিনি একটা বেস ক্যাম্প তৈরি করে ফেললেন। অবৈধভাবে নদীর তীরে ক্যাম্প তৈরির অপরাধে সৈন্যরা ডক্টর সিমন্সকে গ্রেফতার করল। হাজতে পুড়ে কপালে কিছু উত্তম মধ্যমও জুটল। পরে অবশ্য তিনি ছাড়াও পেলেন, কিন্তু সৈনিকদের ব্যবহারে তিনি এত বেশি রেগে গিয়েছিলেন যে অভিযানের তোয়াক্কা না করে তখনই মানাউসে চলে গেলেন এবং রিও ডি জেনিরোর কেন্দ্রীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা ঢুকে দিলেন। আর এই মামলা নিয়ে ডক্টর সিমন্স এত ব্যস্ত হয়ে পড়লেন যে অভিযানের কথা তার আর মনেই থাকল না। এদিকে অ্যান্ডারসন আর পল হেনরি মিলে তাদের অভিযান শুরু করলেন। মাসখানেকের মধ্যে তাদের রসদ ফুরিয়ে গেল। মহা ফ্যাসাদে পড়ল তারা। বরাবর ফিরে যেতে মন চাইল। মেডিরা অথবা টেনিরফে মাস 6 লুকিয়ে থাকার কথাও ভাবলেন, কিন্তু পরক্ষণে নাচক করে দিতে হলো চিন্তাটা। কারণ লন্ডন থেকে যাত্রা শুরু করার আগে পত্রিকার সাংবাদিকরা তাদের ব্যাপারটা নিয়ে এত পাবলিসিটি করেছেন যে কারো আর জানতে বাকি নেই প্রফেসর অ্যান্ডারসন তার দলবল নিয়ে ব্রাজিলের বিপদসংকুল অরণ্যের উরারিকুয়েরা নদীর উৎসমুখ খুঁজতে বেরিয়েছেন। সুতরাং কোথাও ঘাপটি মেরে থাকার সুযোগ নেই। শেষ পর্যন্ত বাধ্য হয়ে দুজনকে অব্যাহত রাখতে হলো অভিযান। প্রায় মাস দুয়েক ওরা দুজনে ব্রাজিলের সবুজ স্যাঁতস্যাঁতে অরণ্য ঘুরে বেড়ালেন। নগ্ন মানববিদ্বেষী ইন্ডিয়ানদের ছবি তুললেন, কয়েকটা সাপ ধরে বোতলে পুড়লেন। কিন্তু স্রোতে কেন উল্টে এগুলো আবার হারালেন। জঙ্গলের হাবিজাবি খাবার খেয়ে দুজনের পেট নেমে গেল। নেটিভ ইন্ডিয়ানদের গ্রামের আনন্দ উৎসবের মদ খেয়ে বমি করে ভাসিয়ে দিলেন। গিয়ানিজ যে গাইডটা ওদের প্রতিদিন পথ প্রদর্শকের ভূমিকা পালন করছিল, সেই ব্যাটা একদিন সুযোগ বুঝে তার মালপত্র নিয়ে চম্পট দিল। আর মরার উপর খাড়ার ঘায়ের মতো প্রফেসর অ্যান্ডারসন হঠাৎ একদিন মারাত্মক ম্যালেরিয়ায় আক্রান্ত হলেন। দিন কয়েক ভুগে অস্পষ্ট প্রলাপ বকে বেচারি হেনরিকে মাকু সম্প্রদায়ের কয়েকটা মাঝি, যাদের ভাষার মাথামুন্ডু কিছুই সে বোঝে না, তাদের মধ্যে রেখে প্রফেসর অ্যান্ডারসন পটল তুললেন। মাকু মাঝিরা এরপর তাদের কোর্স বদলে উল্টো দিকে নৌকো চালাতে শুরু করলো। হেনরির অনুমতির ধারও ধারল না। হেনরি বেচারি অসহায়ের মতো চুপচাপ বসে রইলেন নৌকার মাঝখানে। প্রফেসর অ্যান্ডারসনের মৃত্যুর সপ্তাহখানেক পরে একদিন সকালে ঘুম থেকে উঠে হেনরি দেখল তার মাঝিরা অদৃশ্য, সেই সাথে নৌকাগুলো। এই গহীন বনে, যেখান থেকে সভ্য জগতের দূরত্ব 200-300 মাইলেরও বেশি, সেখানে একটি মাত্র দোলনা আর কয়েকটা জামা কাপড় সম্বল করে পল হেনরি হতবুদ্ধি হয়ে বসে রইল। কিন্তু বসে থেকে লাভ নেই বুঝতে পেরে সে আবার যাত্রা শুরু করল। এগুলো নদীর তীর ধরে আশা যদি কোনো নৌকা চোখে পড়ে, কিন্তু কিছুই চোখে পড়ল না। হঠাৎ হেনরির মাথাটা যেন খারাপ হয়ে গেল। সে একবার থপথপ করে হাঁটে, একবার দৌড় দেয়, কখনো পানিতে নেমে স্রোতে ঠেলে এগোতে থাকে। হেনরির ধারণা ছিল জঙ্গলে সাপখোপ, বুনো জঙ্গলি কিংবা হিংস্র প্রাণীর আক্রমণের ভয় থাকলেও খাবারের বুঝি কোনো অভাব হবে না। এখানে কেউ না খেয়ে মরে না। কিন্তু বাস্তবে সম্পূর্ণ উল্টো দেখে ভয়ে ওর আত্মা উড়ে গেল। নিবিড় এই জঙ্গল ছেয়ে আছে বিশাল সব গাছে। শেকড় ছড়িয়ে আছে পাইথনের মতো। কাটা ঝোপ আর আঙ্গুলের লতাড়া জড়াজড়ি করে আছে। কোনোখান থেকে সামান্য খাবার সংগ্রহের বিন্দুমাত্র আশা নেই। অনাহারে প্রথম দিনটি ভয়ঙ্কর কষ্টে কাটল হেনরির। তারপর তার অনুভূতি শক্তি লোপ পেয়ে গেল। মনে হলো জঙ্গলের আদিবাসীরা তাকে দেখতে এসেছে, তবে খালি হাতে আসেনি, খাবারের ঝুড়ি হাতে করে এসেছে।
নিতান্তই নিষ্ঠুরের মতো তারা খাবারের ঝুড়ি উল্টে দিল। জ্যান্ত বড় বড় কয়েকটা কচ্ছপ বেরিয়ে এলো ওগুলো থেকে। কেমন বাঁকা হেসে লোকগুলো অদৃশ্য হয়ে গেল। লন্ডনে যেসব লোকের সাথে হেনটির পরিচয় ছিল তাদেরকেও সে দেখতে পেল। হেনটির চারিদিকে ঘুরে ঘুরে তারা উপহাস করতে লাগলো, অনেক প্রশ্ন করল, কিন্তু হেনটি একটা প্রশ্নেরও জবাব দিতে পারল না। হেনটি তার বউকেও আসতে দেখল। তাকে দেখে খুশি হয়ে উঠল সে। বউ হেনটিকে জানালো ওই ক্যাপ্টেনের সাথে তার আর বনিবনা হচ্ছে না, তাই সে তাকে ছেড়ে চলে এসেছে। কিন্তু বউয়ের সাথে ভালো করে দুটো কথা বলার আগেই সেও অন্যদের মতো অদৃশ্য হয়ে গেল। হেনটির ভেতরে কে যেন বলল তাকে মানাউসে পৌঁছতে হবে। সমস্ত শক্তি সঞ্চার করল সে। বন জঙ্গল ঠেলে সামনের দিকে এগুতে শুরু করলো। আমাকে কিছুতেই থেমে থাকলে চলবে না, প্রতিজ্ঞা করল হেনটি। কিন্তু কিছু দূর এগোবার পরেই দুনিয়া অন্ধকার হয়ে এলো। লুটিয়ে পড়ল সে মাটিতে। তারপর কি ঘটেছে কিছুই মনে নেই হেনটির। মিস্টার ম্যাকমাস্টারের বাড়িতে দোলনায় শুয়ে আছে দেখে খুবই অবাক হলো। এখানে কিভাবে এলো জানতে চাইল সে। মিস্টার ম্যাকমাস্টার সংক্ষেপে ওকে ঘটনা বললেন। খুবই কৃতজ্ঞ বোধ করলেন হেনটি ওই বুড়ো লোকটার প্রতি। ধীরে ধীরে সেরে উঠতে লাগলো হেনটি। প্রথম দিকে সে মনের ঘোরে প্রলাপ বকল, তারপর তার তাপমাত্রা কমে যেতে লাগলো। শেষ পর্যন্ত বোধশক্তি ফিরে পেতে শুরু করলো। মিস্টার ম্যাকমাস্টার ওকে নিয়মিত সেই পাঁচন খাইয়ে যেতে লাগলেন। জিনিসটার স্বাদ খুব বাজে, মুখ বিকৃত করে বলল হেনটি, তবে সুস্থ বোধ করছি। জিনিসটার স্বাদ খুব বাজে, মুখ বিকৃত করে বলল হেনটি, তবে সুস্থ বোধ করছি। জঙ্গলের সব রকম অসুখের জন্যই ওষুধ পাওয়া যায়, বললেন মিস্টার ম্যাকমাস্টার। এমন ভেষজ ওষুধ আছে যা খেলে তুমি ভয়ঙ্কর অসুস্থ হয়ে যেতে পারো। আমার মা ছিল একজন ইন্ডিয়ান। তিনি আমাকে সব গাছগাছড়ার উপকারিতা শিখিয়ে দিয়ে গেছেন। এছাড়াও আমার ইন্ডিয়ান বউদের কাছ থেকে আমি বিভিন্ন সময়ে প্রচুর প্রাকৃতিক ঔষধের গুণ শিখেছি। এমন কিছু গাছ আছে যার রস খেলে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আবার অন্য আরেকটি গাছ আছে, রস খেয়ে তুমি পাগল হয়ে এমনকি মারাও যেতে পারো। কিছু গাছ আছে যা তোমার সাথে থাকলে সাপের বংশ তোমার ধারে আসতে পারবে না। আবার এক ধরনের গাছ আছে যা পানিতে ডুবিয়ে রেখে ফল পাড়ার মতো তুমি টপাটপ মাছ ধরতে পারবে। আরও অনেক ওষুধের কথা আমি শুনেছি, তবে চোখে দেখিনি। ওরা বলে এক ধরনের ঔষধ ব্যবহার করে পচা গলা লাশকেও নাকি জীবিত করা যায়। অবশ্য এটাও আমার শোনা কথা, চাক্ষুষ কিছুই দেখিনি। আহ, আপনার কথা শুনে মনে হয় আপনি ইংরেজ, জানতে চাইল হেনটি। হ্যাঁ, আমার বাবা ছিলেন বারবাডিয়ান। ধর্মপ্রচারক হিসেবে তিনি ব্রিটিশ গায়ানাতে এসেছিলেন। তিনি একজন শ্বেতাঙ্গ নারীকে বিয়ে করলেন, পরে তাকে ছেড়ে দিয়ে সোনার সন্ধানে বেরিয়ে পড়লেন। এরপর তিনি আমার মাকে বিয়ে করেন। সিরিয়ানা মেয়েরা দেখতে কুৎসিত হলেও এরা ভীষণ পতিতাপরায়ণ, বুঝলেন। আমার অনেকগুলো বউ ছিল। এই এলাকায় বেশিরভাগ ছেলেমেয়ের বাপ আমি, এই জন্য ওরা আমাকে মানে আর ভয় করে আমার এই বন্দুক আছে বলে। দেখতে পাচ্ছেন, আমার বাবা অনেক দিন বেঁচে ছিলেন জানেন। মাত্র 20 বছর আগে তিনি মারা গিয়েছেন। তিনি লেখাপড়া জানতেন, শিক্ষিত মানুষ ছিলেন। তুমি পড়তে পারো? হ্যাঁ, অবশ্যই। পড়াশোনা করার ভাগ্য সবার হয় না, যেমন আমি। হেনটি মিস্টার ম্যাকমাস্টারকে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে হাসল। কিন্তু আমার মনে হয় আপনি এখানে লেখাপড়া করার তেমন সুযোগই পাননি। তা ঠিক, তেমন সুযোগ থাকলে কি আর পড়াশোনা করতাম না? জানো, আমার অনেক বই আছে। তুমি আরেকটু সুস্থ হও, তারপর তোমাকে বইগুলো দেখাবো। 5 বছর আগে একটি ইংরেজের সাথে আমার পরিচয় হয়েছিল। লোকটি নিগ্রো, তবে সে শিক্ষিত ছিল। জর্জ টাউনে তার বাড়ি ছিল।
মারা গেছে সে। মৃত্যুর আগ পর্যন্ত সে আমাকে বই পড়ে শুনিয়েছে। তুমি ভালো হয়ে উঠলে আমাকে বই পড়ে শোনাবে? অবশ্যই শোনাবো। হ্যাঁ, তুমি আমাকে বই পড়ে শোনাবে। মিস্টার ম্যাকমাস্টার কথাটা বলে অন্যমনস্কভাবে মাথা ঝাঁকালেন। হেনরি এখন অনেকটা আরোগ্যের পথে। সারাদিন সে দোলনায় শুয়ে তালপাতার ছাউনি দেওয়া ছাদের দিকে চেয়ে তার স্ত্রীর কথা ভাবে। তাদের হারিয়ে যাওয়া সুখের দিনগুলো রোমাঞ্চ করে। স্ত্রীর পরকীয়া প্রেমের কথা ভেবে ঈর্ষায় জলে পুড়ে মরে। মিস্টার ম্যাকমাস্টারের চলাচল তার কাছে কেমন যেন যান্ত্রিক মনে হয়। সূর্য ডোবার সাথে সাথে তিনি ঘরে ফেরেন। খেয়ে দিয়ে গরুর চর্বি দিয়ে তৈরি একটা প্রদীপ জ্বালিয়ে শুয়ে পড়েন। পরদিন ভোর হওয়ার সাথে সাথে আবার বেরিয়ে যান। যেদিন প্রথম হেনরি ঘর ছেড়ে বাইরে বেরুলো, মিস্টার ম্যাকমাস্টার তাকে নিয়ে তার সবজির বাগানের চারিদিকে একটা চক্কর দিয়ে এলেন। সেই নিগ্রো লোকটির কবরটা তোমাকে দেখাবো, এসো আবার সাথে। মিস্টার ম্যাকমাস্টার হেনরিকে কতগুলো আম গাছের মধ্যে একটা মাটির ঢিপির কাছে নিয়ে এলেন। আমার প্রতি লোকটা খুবই সদয় ছিল। মৃত্যুর আগে প্রতিদিন বিকেলে সে আমাকে 2 ঘন্টা করে বই পড়ে শোনাত। আমি ঠিক করেছি এখানে একটি ক্রোশ বসাবো, তার মৃত্যু এবং তোমার আগমনকে স্মরণ করে। আইডিয়াটা দারুণ না? আচ্ছা, তুমি কি ঈশ্বর বিশ্বাস করো? আমি আসলে এই ব্যাপারটা নিয়ে তেমন করে কখনো ভাবিনি। ঠিক বলেছ। আমিও অবশ্য ঈশ্বরের অস্তিত্ব নিয়ে অনেক ভেবেছি, কিন্তু এখনও ঠিক জানি না। তবে ডিকেন্স বিশ্বাস করতেন, আমারও তাই ধারণা। ঠিক, ঠিক বলেছ। তার বইগুলোতে তুমি এর প্রমাণ পাবে। সেদিন বিকেলেই মিস্টার ম্যাকমাস্টার নিগ্রোর কবরে ক্রুশ বসানোর কাজে ব্যস্ত হয়ে পড়লেন। কাঠ দিয়ে চমৎকার একটা ক্রুশ তৈরি করলেন তিনি। জিনিসটা দেখতে এত সুন্দর, মনে হলো ধাতুর তৈরি। বিছানা ছেড়ে ওঠার 5 দিন পরেও হেনরির আর জ্বর আসছে না দেখে মিস্টার ম্যাকমাস্টার বললেন, এখন তোমাকে আমার বইগুলো দেখানো চলে। ঘরের এক কোণায় ছাদের সংলগ্ন চিলেকোঠার মতো একটা জায়গা, সেখানে মিস্টার ম্যাকমাস্টার একটা মই দাঁড় করিয়ে ওপরে উঠতে লাগলো। হেনরি নিচে দাঁড়িয়ে দেখতে লাগলো। মিস্টার ম্যাকমাস্টার চিলেকোঠার প্ল্যাটফর্মে উঠে বসলেন। হেনরি লক্ষ্য করল ওখানে অসংখ্য ছোট ছোট বান্ডিল স্তূপ করে রাখা। প্রতিটি বান্ডিল কম্বল, তালপাতা আর চামড়া দিয়ে শক্ত করে বাঁধা। পোকামাকড় আর পিঁপড়ের হাত থেকে বই রক্ষা করা খুব কঠিন ব্যাপার, মিস্টার ম্যাকমাস্টার বললেন। 2টো বই তো ওরা খেয়েই একেবারে শেষ করে ফেলেছে। ভাগ্যিস বইগুলোতে ইন্ডিয়ানদের বিশেষ একটা তেল মাখিয়ে রেখেছিলাম, নইলে এগুলো যেত। বইয়ের একটা বান্ডিল নিয়ে নিচে নেমে এলেন মিস্টার ম্যাকমাস্টার। বান্ডিলটা গরুর চামড়া দিয়ে মোড়া। চামড়া খুলতেই একটা বই বেরিয়ে এলো। হেনরি বইটির নাম পড়ল ব্লিক হাউস, প্রথম আমেরিকান সংস্করণ। যে কোনো একটা বই দিয়ে শুরু করলেই হলো, বুঝলে? ডিকেন্স বুঝি আপনার খুব প্রিয় লেখক, তাই না? কেন নয়, 100 বার। শুধু প্রিয় কেন, এর চেয়েও বেশি। আর তাছাড়া আমি শুধু এই বইগুলোর কথাই জানি। আমার বাবা প্রথমে এই বইগুলো পড়ে শোনাতেন, তারপর সেই নিগ্রো লোকটি, আর এখন থেকে তুমি শোনাবে। বহুবার এই বইগুলো শুনেছি, বুঝলে, কিন্তু শুনতে গিয়ে কখনো ক্লান্তি অনুভব করিনি, খারাপও লাগেনি। যতবার শুনেছি ততবার মনে হয়েছে নতুন কিছু শিখছি। কত ঘটনা, কত চরিত্র, কত দৃশ্য, কত শব্দ। পিঁপড়েরা যে বই দুটো ধ্বংস করেছে, ও দুটো ছাড়া ডিকেন্সের আর সব বই আমার কাছে আছে। সবগুলো গল্প শুনতে আমার 2 বছরেরও বেশি সময় লেগেছে। তবে আমি বোধহয় আপনাকে অনেক দ্রুত পড়ে শোনাতে পারবো। তাড়াহুড়ার কিচ্ছু নেই, আস্তে ধীরে শুরু করো। প্রতিটি গল্পের শুরুই আমার কাছে আশ্চর্য এবং রোমাঞ্চকর মনে হয়। ব্লিক হাউসের প্রথম খণ্ড দিয়ে তাদের উদ্বোধন হলো। হেনরি পড়তে শুরু করলো। হেনরি ছোটবেলা থেকেই জোরে জোরে বই পড়তে ভালোবাসত। বিয়ের প্রথম বছর সে বউকে কত যে বই পড়ে শুনিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই। তার ধারণা ছিল বউ গল্প শুনতে খুব পছন্দ করে।
কিন্তু যেদিন সে জানতে পারল এটা তার উপর রীতিমতো অত্যাচারের শামিল, হেনরির বিশ্বাস সেদিন ভেঙে খান খান হয়ে গেল। তারপর সে আর কখনো বউকে বই পড়ে শোনাননি। অনেক দিন পর এমন চমৎকার একজন শ্রোতা পেয়ে সে মহা উৎসাহে পড়তে লাগল। মিস্টার ম্যাকমাস্টার হেনরির বিপরীত দিকে দোলনায় হেলান দিয়ে বসে আছে। চোখ দুটো তার দিকে নিবদ্ধ, প্রতিটি শব্দ যেন তিনি গিলছেন। পড়ার সাথে সাথে তার ঠোঁটো নড়ছে নিঃশব্দে। নতুন কোনো অধ্যায় শুরু হলে তিনি বলেছেন, ওই নামটা আবার বলো, ওর নামটা আমি ভুলে গিয়েছি। অথবা, হ্যাঁ, ওই মহিলার কথা আমার মনে পড়েছে, মারা গিয়েছে সে বেচারি। পড়ার সময় ঘন ঘন প্রশ্ন করলেন তিনি। চরিত্রগুলো সম্পর্কে হেনরির মতামত জানতে চাইলেন। যেখানে হাসির কিছুই নেই বলে হেনরির ধারণা, সেখানে উচ্চ স্বরে হেসে উঠলেন। কোনো কোনো অধ্যায় হেনরিকে 2-3 বার পড়ে শোনাতে হলো। এক এক জায়গায় তিনি হু হু করে কেঁদে ফেললেন। কখনো মন্তব্য করলেন, ডেডলক লোকটা দেখছি খুব অহংকারী, কিন্তু মিসেস জেলিবি তার বাচ্চাদের ঠিকমতো যত্ন নেন না, ইত্যাদি ইত্যাদি। গল্প শুনতে গিয়ে কোনো লোককে বইয়ের সাথে এভাবে একাত্ম হতে দেখেননি মিস্টার হেনরি। মিস্টার ম্যাকমাস্টারকে বই পড়ে শুনিয়ে সে নিজেও অনেক আনন্দ পেল। প্রথম দিন পড়া শেষ হলে মিস্টার ম্যাকমাস্টার বললেন, তুমি খুব সুন্দর করে পড়তে পারো, তোমার উচ্চারণ ওই নিগ্রোটার চেয়েও অনেক ভালো, আর তুমি গল্পও শোনাতে পারো চমৎকার। তোমার পড়া শুনে মনে হচ্ছিল আমার বাবা যেন আমাকে বই পড়ে শোনাচ্ছেন। প্রথম খণ্ড পড়া শেষ হলে দ্বিতীয় খণ্ডে হাত দিল ওরা। কিন্তু যত দিন যেতে লাগলো, হেনরির মনে হলো বুড়োর ব্যবহার যেন কেমন নিষ্প্রভ হয়ে আসছে। সে পড়ার ফাঁকে ফাঁকে বেশ কয়েকবার জানতে চেয়েছিল মিস্টার ম্যাকমাস্টার তার যাওয়ার কী ব্যবস্থা করেছেন, কোনো গাইড পাওয়া যাবে কি না, কিন্তু তিনি প্রতিবারই প্রসঙ্গটা এড়িয়ে গেছেন। একদিন ব্লিক হাউস পড়ার সময় হেনরি বলল, বইটা এখনও অনেকখানি বাকি রয়ে গেছে, আশা করি আমি যাওয়ার আগে গল্পটা শেষ করতে পারবো। ও হো, হ্যাঁ, তবে ও নিয়ে চিন্তা করে সময় নষ্ট করো না বন্ধু, বইটা শেষ করার প্রচুর সময় তুমি পাবে, বলে হাসলেন মিস্টার ম্যাকমাস্টার। এই প্রথম মিস্টার ম্যাকমাস্টারের হাসিতে অশুভ ছায়া দেখতে পেল হেনরি। তার গা কেমন শিরশির করে উঠল। সেদিন সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার পর ওরা খেতে বসেছে। হেনরি প্রসঙ্গটা আবার তুলল। মিস্টার ম্যাকমাস্টার, আপনি জানেন আমি অনেক দিন ধরে সভ্য জগৎ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে আছি। এখন আমাকে ফেরার কথা ভাবতেই হচ্ছে। তাছাড়া আপনার ওপর আর বোঝা হয়ে থাকতে ভালো লাগছে না। মিস্টার ম্যাকমাস্টার শুকনো গরুর মাংস চিবুতে থাকলেন এক মনে, কোনো কথাই বললেন না। কয়েকদিনের মধ্যে আমি একটা নৌকা পেতে পারি স্যার? আমার কথা আপনি শুনতে পারছেন মিস্টার ম্যাকমাস্টার? কয়েকদিনের মধ্যে আমি একটা নৌকা পেতে পারি, বলুন তো? আপনি আমাকে দয়া দেখিয়েছেন সত্য, কিন্তু বন্ধু, আমি যদি তোমার প্রতি কোনো দয়া দেখিয়েও থাকি, সব কিছুর মূলে আছে ডিকেন্স। এবার দয়া দাক্ষিণের কথা আমাকে না বললেই বরং আমি খুশি হব। ঠিক আছে, বলবো না, কিন্তু আমি এখান থেকে চলে যাওয়ার কথা বলছিলাম। হ্যাঁ, শুনছি। কালো লোকটিও তোমার মতো ছিল, খালি চলে যেতে চাইতো, কিন্তু শেষ পর্যন্ত তাকে এখানেই মরতে হয়েছে। পরদিন বার দুয়েক হেনরি প্রসঙ্গটা উত্থাপন করার চেষ্টা করল, কিন্তু মিস্টার ম্যাকমাস্টার শুনেও না শোনার ভান করলেন। শেষ পর্যন্ত মরিয়া হয়ে হেনরি বলে ফেললেন, মিস্টার ম্যাকমাস্টার, দয়া করে ভনিতা রাখুন, যাওয়ার জন্য নৌকা কিভাবে পাবো বলুন। এখানে তেমন নৌকা নেই। ঠিক আছে, তাহলে ইন্ডিয়ানদের একটা তৈরি করে দিতে বলুন। তাহলে বর্ষাকাল পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। এখন নদীতে বেশি পানি নেই, নৌকা চালানো যাবে না। বর্ষা আসতে কতদিন লাগবে? 1-2 মাস তো লাগবেই। ব্লিক হাউস পড়া শেষ হয়ে গেল। ডম্বি অ্যান্ড সন্সও যখন শেষ পর্যায়ে, এই সময় বর্ষা নামল। এখন তাহলে যাওয়ার জন্য প্রস্তুত হতে হয়, বললেন হেনরি। এখন যাওয়া কিছুতেই সম্ভব নয়, কারণ ইন্ডিয়ানদের মধ্যে একটা কুসংস্কার আছে
তারা বর্ষাকালে নৌকা তৈরি করে না, বললেন মিস্টার ম্যাকমাস্টার। এই কথাটা আপনি আমাকে আগে বলতে পারতেন। বলিনি বুঝি? ওহো, তাহলে বোধহয় ভুলে গিয়েছিলাম। পরদিন সকালে মিস্টার ম্যাকমাস্টারকে কাজে ব্যস্ত দেখে হেনটি একাই বেরোলো বাড়ি থেকে। উদ্দেশ্যবিহীনভাবে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সিরিয়ানা ইন্ডিয়ানদের গ্রামে চলে এলো। একটা কুটিরের সামনে 4-5 জন ইন্ডিয়ান বসা। হেনটি ওদের দিকে এগিয়ে গেলেন। ওরা মুখ তুলে তাকালো না পর্যন্ত। দু একটা স্থানীয় মাকু শব্দ যা জানতো, হেনটি তা দিয়ে ওদের সাথে আলাপ জমাবার চেষ্টা করলো। কিন্তু ওদের মুখ দেখে মনে হলো না যে ওরা কিছু বুঝতে পারছে। হেনটি এবার বালিতে একটা ক্যানের ছবি আঁকলো। ইশারায় বোঝাতে চাইল তাকে এরকম একটা নৌকা তৈরি করে দিলে বিনিময়ে সে অনেক বন্দুক, টুপি ইত্যাদি উপহার দেবে। তার ইশারা দেখে একটা মেয়ে শুধু মুখ টিপে হাসল। বাকিরা পাথর হয়ে বসে রইল। হাল ছেড়ে দিল হেনটি, চলে এলো ওখান থেকে। দুপুরে খাবার সময় মিস্টার ম্যাকমাস্টার বললেন, মিস্টার হেনটি, ইন্ডিয়ানরা আমাকে বলেছে তুমি নাকি ওদের সাথে কথা বলার চেষ্টা করেছ। তোমার কিছু প্রয়োজন হলে আমার কাছে চাইতে পারতে। তোমার বোঝা উচিত ছিল আমার সম্মতি ছাড়া ওরা তোমার জন্য কিছুই করবে না। আমি ওদের সাথে কেন নিয়ে কথা বলতে চেয়েছিলাম? হ্যাঁ, ওরা আমাকে সে কথা বলেছে। তাকে তোমার খাবার শেষ হলে চলো পড়তে বসি। ওই গল্পটার মধ্যে আমি একদম ডুবে গেছি, বুঝলে? ডম্বি অ্যান্ড সন্সু শেষ হলো এক সময়। হেনটি ইংল্যান্ড ছেড়ে এসেছে। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। এখান থেকে কবে আবার সভ্য জগতে ফিরতে পারবে জানে না সে। একদিন ডিকেন্সের মার্টিন চার্জল উইট বইটি উল্টে পাল্টে দেখছিলেন হেনটি। এমন সময় এক টুকরো কাগজ চোখে পড়ল তার। কাগজে পেন্সিল দিয়ে লেখা 1919 সাল। আমি ব্রাজিলের জেমস ম্যাকমাস্টার জর্জটাউনের বার্সাবাস ওয়াশিংটনকে প্রতিশ্রুতি দিচ্ছি, তিনি যদি মার্টিন চার্জল উইট বইটি পড়ে শেষ করতে পারে, তাহলে বইটি শেষ করা মাত্রই আমি তাকে এখান থেকে চলে যেতে দেব। নিচে পেন্সিলের বড় একটি অক্ষর যুক্তক্ষ চিহ্ন দেয়া, পাশে লেখা বার্নাবাস ওয়াশিংটনের লিখিত এই চুক্তিপত্রে মিস্টার ম্যাকমাস্টার যুক্তক্ষ চিহ্ন দিয়ে তার নাম সই করলেন। চিঠিটি পড়ে পুরো ব্যাপারটা হঠাৎ পরিষ্কার হয়ে গেল হেনটির কাছে। আসল ঘটনা বুঝতে পেরে হেনটির বুক হিম হয়ে গেল তার। পালিয়ে যাবার প্রচণ্ড ইচ্ছে হলো। ভয়ে আধমরা হয়ে গেলেও চেহারা স্বাভাবিক রেখে সে সেদিন দুপুরে মিস্টার ম্যাকমাস্টারকে বলল, দেখুন মিস্টার ম্যাকমাস্টার, আপনি আমার জীবন রক্ষা করেছেন, এজন্য আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ। আমি বাড়ি ফিরে আপনার এই ঋণ শোধ করার সর্বোচ্চ চেষ্টা করব। আমার সামর্থ্যে যা কুলায় আপনাকে তাই দেব। কিন্তু এইখানে আপনি আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে আটকে রেখেছেন। আমি এই অবস্থা থেকে মুক্তি চাই। কিন্তু বন্ধু, তোমাকে তো কেউ দড়ি দিয়ে বেঁধে রাখেনি। ইচ্ছে করলেই তুমি যেখানে খুশি যেতে পারো। আপনি স্যার এটা খুব ভালো করেই জানেন আপনার সাহায্য ছাড়া কোথাও এক পা এগোবার উপায় আমার নেই। ধ্যাত্তেরি, কী যে বলো তুমি! আমি কি তোমাকে ধরে রেখেছি নাকি? হ্যাঁ, যাক, বাজে কথা বাদ দিয়ে এখন পড়তে শুরু করো। মিস্টার ম্যাকমাস্টার, ঈশ্বরের দিব্যি দিয়ে বলছি, আপনি আমাকে মানাউসে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলে আমার জায়গায় আরেকটি লোক পাঠিয়ে দেব। সে যাতে সারাদিন আপনাকে বই পড়ে শোনায় সেই ব্যবস্থাই করব। কিন্তু আমার তো আর অন্য কোনো লোকের দরকার নেই। তুমি যথেষ্ট ভালো পড়তে পারো। ঠিক আছে, আমি এই শেষবার মতো আপনাকে বই পড়ে শোনাচ্ছি, রেগে মেগে বললেন হেনটি। আমার তো মনে হয় না, শান্ত সুরে বললেন মিস্টার ম্যাকমাস্টার। সেদিন সন্ধ্যায় মিস্টার ম্যাকমাস্টার একাই খাবার খেলেন। হেনটি শুধু ছাদের নিচে তাকিয়ে রইল, কোনো কথাই বলল না। পরদিন দুপুরেও মিস্টার ম্যাকমাস্টার একা খানা খেলেন, তবে এবার বন্দুকটা তার সাথে থাকলো। হেনটি বাধ্য হয়ে আবার মার্টিন চার্জল উইট বইটি পড়তে শুরু করলো। এভাবে সপ্তাহের পর সপ্তাহ যেতে লাগলো। হেনটি একের পর এক নিকোলাস নিকোলবি, লিটল ডোরিট এবং অলিভার টুইস্ট শেষ করলো। তারপর একদিন হঠাৎ মিস্টার ম্যাকমাস্টারের বাড়িতে এক আগন্তুক এসে হাজির হলো। লোকটা একজন স্বর্ণ সন্ধানী। সোনার খোঁজে এরা মাইলের পর মাইল বন জঙ্গল নদী নালা চষে বেড়ায়।
বহু কষ্টে হয়তো কয়েক পাউন্ড স্বর্ণের গুঁড়া সংগ্রহ করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অসুখে, অনাহারে কিংবা সাপখোপের কামড়ে বেঘোরে মারা পড়েছে। মিস্টার ম্যাকমাস্টার আগন্তুককে দেখে মোটেও খুশি হতে পারলেন না। তবুও ক্ষুধার্ত লোকটাকে তিনি বসতে দিলেন। শুকনো গরুর মাংস আর আটার রুটি খেতে দিলেন। লোকটা ঘণ্টাখানেকের মতো বিশ্রাম নিল। এই সময়ের মধ্যে মিস্টার ম্যাকমাস্টারের নজরে এড়িয়ে হেনরি একটা কাগজে তার নাম আর বর্তমান অবস্থানের কথা লিখে লোকটার পকেটে পুরে দিল। লোকটা চলে যাওয়ার পর থেকে আশায় বুক বেঁধে থাকলো হেনরি। সেই একঘেয়েভাবে ওদের জীবন কাটছে। সকালে উঠে ওরা কফি খায়, মিস্টার ম্যাকমাস্টার একা বেরিয়ে যান, সবজি বাগানের খুঁটিনাটি দেখাশোনা করেন। দুপুরে খাবারের মেনুতে থাকে সেই চিরন্তন আটার রুটি আর শুকনো মাংস। বিকেলে ডিকেন্স পড়া হয়। রাতের খাবারের মেনুতে দুপুরের পুনরাবৃত্তি, কখনো ফলমূলও থাকে। তারপর ঘুম। সকাল থেকে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত এই অসহ্য রুটিন অনুসরণ করতে হচ্ছে হেনরিকে। তারপরও সে আশা ছেড়ে দেননি। প্রত্যাশার আগুন বুকের ভেতর প্রতিনিয়ত ধিকি ধিকি জ্বলতে থাকে। আজ হোক আর 1 বছর পর হোক, স্বর্ণসন্ধানী ওই লোকটি নিশ্চয়ই ব্রাজিলের কোনো গ্রামে গিয়ে তার কথা বলবে। প্রফেসর অ্যান্ডারসনের এত বড় অভিযানের কথা মানুষ এত তাড়াতাড়ি কিছুতেই ভুলে যেতে পারে না। কে জানে, এখনও হয়তো ওদের খোঁজে সার্চ পার্টি গ্রামের পর গ্রাম চষে ফেলছে। একদিন নিশ্চয়ই তারা এই অঞ্চলে এসে হাজির হবে। হেনরি মিস্টার ম্যাকমাস্টারকে বই পড়ে শোনায় বটে, কিন্তু ওর মন চলে যায় সুদূরে। কল্পনায় দেখে সে আবার সভ্য জগতে ফিরে এসেছে, সহি সালামতে মানাউসে এসে পৌঁছেছে, টাকার জন্য টেলিগ্রাফ করছে, তার বার্তার মাধ্যমে বন্ধুরা তাকে অভিনন্দন করছে। সে জাহাজে করে বেলেম চলেছে, সমুদ্র ভ্রমণটা অদ্ভুত লাগছে। বউয়ের সাথে তার সাক্ষাৎ হয়েছে। বউ তাকে জড়িয়ে ধরে অভিমানের সুরে বলছে, ডার্লিং, তোমার এতদিন তো বাইরে থাকার কথা ছিল না। জানো, আমি ভেবেছিলাম তুমি বুঝি হারিয়ে গেলে। হঠাৎ মিস্টার ম্যাকমাস্টারের ডাকে তার চমক ভাঙে। ওই অধ্যায়টা কি তুমি দয়া করে আর একবার পড়বে? ওই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে শুনতে, বুঝলে? সপ্তাহের পর সপ্তাহ চলে যাচ্ছে, কিন্তু উদ্ধারের কোনো আলামত দেখতে পাচ্ছে না হেনরি। তবু সে আশা ছেড়ে দিতে নারাজ। তার এখনও ধারণা একদিন না একদিন তার খোঁজে সেই লোকটা আসবেই। আর তাই সে হতাশ হয় না। এমনকি সেদিন যখন মিস্টার ম্যাকমাস্টার তাকে গায়ের একটা অনুষ্ঠানে যাওয়ার দাওয়াত দিলেন, হেনরি রাজি হয়ে গেল। এটা ইন্ডিয়ানদের একটা স্থানীয় ভোজ উৎসব, মিস্টার ম্যাকমাস্টার ব্যাখ্যা করলেন। এই উৎসবে ওরা পিবারি নামে একটা বিশেষ পানীয় তৈরি করে, বুঝলে? জিনিসটা তোমার ভালো নাও লাগতে পারে, তবু স্রেফ অভিজ্ঞতার জন্য একটু খেয়ে দেখতে পারো। আজ রাতেই ওদের এই অনুষ্ঠান, চলো দেখে আসে অনুষ্ঠানটা। রাতের খাবার খেয়ে ওরা দুজনে ইন্ডিয়ানদের অনুষ্ঠানে যোগ দিতে এলো। একটা অগ্নিবৃত্তের চারিদিকে গোল হয়ে বসে কিছু ইন্ডিয়ান বৈচিত্র্যহীন একঘেয়ে সুরে একটা গান গাইছে। গানের সুরটা বিরহের। একটা বড় লাউয়ের খোল সবার হাতে হাতে ঘুরছে। প্রত্যেকেই সেখানের তরল পদার্থে একবার করে চুমুক দিচ্ছে। হেনরি আর মিস্টার ম্যাকমাস্টারের জন্য ওরা দোলনা নিয়ে এলো বসার জন্য। বড় দুটো বাটিও নিয়ে এলো। বাটি দুটো কালো রঙের একটা তরল পদার্থে বোঝাই। বাটির পুরো জিনিসটা তোমাকে এক চুমুকেই খেতে হবে, বুঝলে? এটাই ওদের নিয়ম, বললেন মিস্টার ম্যাকমাস্টার। হেনরি চোখ বুজে কৃষ্ণবর্ণের ঘন তরল পদার্থটা গিলে ফেললেন। স্বাদ নেবার চেষ্টা করল না। জিনিসটা কষা আর মাটি মাটি লাগলো। মধু আর রুটি মেশানোর একটি গন্ধ পেল সে। খেতে অবশ্য মন্দ লাগেনি। পানীয়টা খাবার পরপরই শরীর কেমন অবশ ঠেকতে লাগলো। ঘুম নেমে আসছে চোখে, নেশা নেশা লাগছে। দোলনায় ঠেস দিয়ে বসলো হেনরি। আরেক বাটি পানি নিয়ে ওরা এলো। এক চুমুকে এই বাটিটাও সাবার করলো সে। অলস চোখে দেখতে লাগলো সিরিয়ানা ইন্ডিয়ানরা আগুনের পাশে ঘুরে ঘুরে নাচতে শুরু করেছে। ইংল্যান্ডের বাড়ি আর স্ত্রীর কথা ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ল সে। ঘুম ভাঙার পর পল হেনরি নিজেকে আবিষ্কার করলো ইন্ডিয়ানদের কুটিরে। সূর্যের অবস্থান দেখে মনে হলো বিকেল হয়েছে।
এদিকে ওদিকে তাকালো সে। ধারের কাছে কাউকে দেখা যাচ্ছে না। কটা বাজে এখন? কবজি উল্টে ঘড়ি দেখতে যেতেই অবাক হলো হ্যান্টি। ঘড়িটা নেই। তাহলে আমি বোধহয় বাড়িতেই ঘড়িটা খুলে রেখে এসেছি, মনে মনে ভাবলো হ্যান্টি। বাবা, কম তো ঘুমায়নি। একটা রাত আর একটা দিন প্রায় পার করে দিয়েছি। ইস, ওই জিনিসটা না খেলেই হতো। উঠে দাঁড়ালো হ্যান্টি। মাথা যন্ত্রণা করছে। আবার জ্বর আসে কিনা ভয় পেল সে। হাঁটতেও পারছে না ঠিক মতো, ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে। খুব কষ্ট করে বাড়ি এলো হ্যান্টি। দোরগোড়ায় মিস্টার ম্যাকমাস্টারকে দেখতে পেল। এই যে বন্ধু, আজকের বিকালের পড়াটা তো আর একটু হলেই মিস হয়ে যেত। আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে। তা তোমার এখন কেমন লাগছে? বিশ্রী মুখ বিকৃত করে জবাব দিল হ্যান্টি। ওই পানীয়টা আমার একদম সহ্য হয়নি। ঠিক আছে, চিন্তার কিছুই নেই। আমি তোমাকে এমন একটা জিনিস খেতে দেব যে এখনই মন ঠিক হয়ে যাবে। আপনি আমার ঘড়িটা দেখেছেন? ও, ওটা হারিয়েছে নাকি? হ্যাঁ, এমন ঘুমিয়েছি যে সব তালগোল পাকিয়ে ফেলেছি। তা অবশ্য ঘুমিয়েছ। কতক্ষণ ঘুমিয়েছ শুনবে? পুরো 2 দিন। ধুর, কি যে বলেন, আমি এতক্ষণ ঘুমাতেই পারি না। হ্যাঁ সত্যি, 2 দিন একেবারে মরার মতো ঘুমিয়েছ। অবশ্য তোমার দুর্ভাগ্যই বলতে হবে ঘুমিয়েছ বলে। ঘুমিয়েছিলে বলে তুমি তোমার মেহমানদের সাথে দেখা করতে পারোনি। মেহমান? হ্যাঁ, তুমি তো ঘুমিয়ে পড়লে। আমি চলে এলাম বাড়িতে। খানিক পরে 3 জন লোক এসে হাজির। 3 জনই ইংরেজ। ওরা তোমার খোঁজেই এসেছিল। তোমার স্ত্রী ওদের পাঠিয়েছিলেন। তুমি বেঘোর ঘুমাচ্ছিলে বলে তোমাকে আর জাগাতে ইচ্ছে করলো না। অবশ্য তুমি যে এখানে আছো এ কথা তাদেরকে বলিনি, কারণ বললেই তো তোমাকে ওরা নিয়ে যাওয়ার জন্য পিড়াপিড়ি করতো। আর আমি বোকার মতো এভাবে তোমাকে হারাতে পারি না। কি বলো বন্ধু? আমি ওদের বললাম তোমার একটা স্মৃতি আমার কাছে আছে, সেটা ওদের দিলে চলবে কি না। ওরা বলল তোমার যে কোনো একটা স্মৃতিচিহ্ন পেলেই চলবে, কারণ তোমার স্ত্রী নাকি ওদের বলেছে তোমাকে যদি খুঁজে নাও পাওয়া যায়, অন্তত একটা স্মৃতিচিহ্ন পেলেও তিনি নাকি সান্ত্বনা পাবেন। আমি তখন তোমার ঘড়িটা ওদেরকে দিয়ে দিলাম। ঘড়িটা ঘরেই ছিল। ওরা সেটা পেয়ে খুব খুশি হলো। ওরা সেই ক্রুজটার একটা ছবিও তুলে নিলেন, যেটা তোমার আগমন উপলক্ষে আমি তৈরি করেছিলাম। 3 জনই খুশি মনে চলে গেলেন দেখলাম। তবে কথা শুনে মনে হলো ওরা আর এদিকে আসবে না। আসলে আমাদের এখানকার জীবন বড় একঘেয়ে আর জলো। বই পড়া ছাড়া আর কোনো কিছুতেই আনন্দ নেই। থাকবে, অনেক কথা বলে ফেললাম। ঠিক আছে, ঠিক আছে, আজ আর তোমাকে ডিকেন্স পড়ে শোনাতে হবে না। তোমাকে একটা ঔষধ দিচ্ছি, ওটা খেয়ে শুয়ে পড়ো। দেখবে কালকের মধ্যে সব ঠিক হয়ে গেছে। কাল আবার আমরা ডিকেন্স শুরু করব, কেমন? কাল এবং তার পর দিন এবং তার পর দিন আমরা আবার নতুন করে লিটল ডোরিট পড়তে শুরু করব। ওই গল্পটা শুনলে আমি আমার চোখের জল ধরে রাখতে পারি না। বন্ধু, তুমি তো জানো। এতক্ষণ আপনারা শুনলেন ইভলিন ওয়াহের লেখা নেশা। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন অডিও সাসপেন্স। আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন রকম সাসপেনশন গল্প প্রচার করে থাকি, ভূত, গোয়েন্দা, অলৌকিক ইত্যাদি। ভূতের গল্পে অনেক সময় আমরা দেখেছি সেখানে ব্ল্যাক ম্যাজিক, দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরে এগুলো ব্যবহার করে থাকেন। কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেবার জন্য নয়। আমরা আশা করব অডিও সাসপেন্সের শ্রোতারাও সংস্কারমুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দে এই গল্পগুলো গ্রহণ করবেন।